এইদিকে তাকানো রকমই মনে হয়। সে কি করছে? না 2.5 ঘন্টা আসতে দিন না, কারণ আমরা 2 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কালকে ঘন্টা ধরছে। সব জায়গায় অনলাইন আছে, আমাদের বলে চলে গেছে। নাম্বারটা বলতো। এই নাম্বারটা দেখে নাও, দেখে নাও, পাপাই লেখা রয়েছে। এই নাম্বারটা দেখে নাও। চ ভিডিওটা করিয়া সব বরফ করছে, সব বাঁধছে বুঝলি, সেলাই করবে বাঁধবে। আপনাকে বলছি এইখান থেকে চল মাছ জম্বু চলে আমাদের ড্রাইভার। ড্রাইভার তুই চালাও, গাড়ি চালাও। না না এই তো কিছু করিনি, ওই ছবি তুলছি। সামনে গাড়ি আছে কিন্তু অনেকগুলো দেখে দেখে চালাবেন, অ্যাক্সিডেন্ট না করেন। দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ার। হ্যাঁ চলে ভুল করে বলে ফেলেছে। জুতোটা খুলে ব্যাগটা তলা ঢুকে দে, ব্যাগটা নিচে নিয়ে স্টোর রুমে রাখো ব্যাগ, যখন বের হবে তখন দেখা যাবে। স্টোর রুমে রাখো, স্টোর রুমে রাখো, কোনো অসুবিধা নেই। তোমার কিন্তু দায়িত্ব। আমার ব্যাগে একটা আছে, এই তো ভাইকে বের করতে বলে একটা বোতল আমার ব্যাগে আছে, সুটকেসে। এই কমান্ডার চালু ব্যাগ নে ভাই। হ্যাঁ ব্যাগটাই নে। আমার শুধু জল আছে, জল, শুধু জলের বোতল। এই তো ওই বোতলটা। আরে আরেকটা আছে আলু। ঠিক আছে ওটা হোক না থাক। তাহলে ঠিক আছে, তোদের কোনো চাপ না থাকলে আমার আই ডোন্ট নো। চলে বোটটা ছাড় না তাও। বোটটা ছাড়ুক, আমরা এখন জুম্মো হয়ে যাবো। দেখছো আরো লোকজন ভর্তি হচ্ছে। এই তো নদী তো পাড়া, সমুদ্রে এসেছি। যাবেন আপনারা? ওটাই কাটবো, ওদিক দিয়ে বোট ছাড়বো, ওইদিকে। ওখানে হেলানটা দিয়ে আরেকটা বোট। ও সকা, ওইদিকে বোট পজিশন করে দাদা যাবে, তুলতে বলো। ভাই কতজন হলো রে? আমরা সবাই সবগুলো সেখানে কি করতে? 4 5 ওই বিট্টু আসছে। 7 8 9 10 11 11 দেখছো দাদা বিট্টু আসছে। আমরা কোথায় জম্মু বয়ে যাচ্ছি, জম্মু বয়ে। বিট্টু চলে এসেন, জম্মু হয়ে যাবো। এই কাকা আমাদের জলের বোতলে দিতে এসছে, থ্যাংক ইউ। আমরা এখন জম্মু বয়ে রওনা দেবো বলে কাকা আমাদের একটু হেল্প করে দিচ্ছে। এই না দেখতে পাচ্ছ
ওখানে মাছ, জালে বিরাট মাছ, আর কি আছে? আর কি আছে? জালে বিরাট মাছ। হ্যাঁ ভাই, শুধু ভোলা 14 জন 14 জন। দাদা ভুলে না 2 3 3 6 সবাই একদিকটা না ব্যালেন্স করবো তো এই সবাই একদিকে যাস না ভাই, মিডিলে বস দরকার বলে সবাই মিডিলে বস, তাও ঠিক আছে। আরে কত বেল মা ভেবে দেখেছো কি আমার জ্যাকেট ব্যাগ, তোর ব্যাগ কোথায় জ্যাকেট? ছাড়ো ছাড়ো, চলো আক্রমণ, জুম্বাবুয়ে আক্রমণ। তো ওটাকে আমি ইংরেজিতে বল। আমাদের জিম্বাবুয়ে ছেড়ে দিয়েছে, আমরা এখন আক্রমণ দিকে যাচ্ছি, এগোচ্ছি, আক্রমণের দিকে এগোচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ সবাই সেনাপতি, আমাদের জাতীয় পতাকা নিয়ে আমরা আক্রমণের দিকে এগোচ্ছি। ওখান থেকে একটা সেলফি নে না সবার মারা। আক্রমণ! এই! দেখো চারিদিকে নৌকায় নৌকা, নৌকায় নৌকা, নৌকায় নৌকা। চললে চললে ভাই, চললে চললে ভাই, চললে চললে ভাই, চললে 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 ভাই, চললে চললে ভাই, চললে। ভাঙা বোতল নেই, কালকে আকাশ ঘুরবে, আজকে হবে রোদ্দুর। শালা আমার চোখে এরকম কালো কালো দেখাচ্ছে কেন রে? ও চশমা ছিল না। একটু গ্লাসটা দে। ভাই একটাই ছবি তুলে দাও সব। ওই আমার ওই জ্যাকেটে জ্যাকেটে আমার জ্যাকেটে জ্যাকেটে দেখ না, তো ফ্লাশ চলছে বড়। আর জ্যাকেটটা দেখ, ওখানে গ্লাস আছে, জ্যাকেটটা দে। আমার জ্যাকেটের পকেটে আছে। ওই তো আমার জ্যাকেট না। হ্যাঁ ওটা পকেটে পকেটে আছে। এই পাঁচ সর ওকে ক্যামেরা করতে দিন। ভাই তো নিচে রাখবি না। না গরম ওখানে রোদ দিচ্ছে। এগিয়ে যাবো। হ্যালো
আলু কোথায় রে মা? এগুলো ঢুকিয়ে দে না, তলা আছে। না না ওইসব তুলিনি আমি, ওইসব তুলিনি, ওইসব তোলার জন্য না না এমনি লাইভের থেকে আমি মনে হয় ছেড়ে দেবো। দেখ না সামনে একটা নৌকো যাচ্ছে, আসতে কর। বন্দে মাতরম। শুধু পুটি, শুধু পুটি। সীতাবাড়ি করেছে, সীতাবাড়ি বাচ্চা সীতাবাড়ি। চাইলেই মাছ মারা। হ্যাঁ শুধু ভিডিও কর, আমি তুলি সামনে দিক। ওই নৌকোগুলো নৌকো আমাকে আগে করে আমাকে নাই বলি। আমরা যাচ্ছি সেই টুম্বা ভ্রমণে দ্বীপে, আসিনি ঠিক। আর কিছুক্ষণের এখানে দাঁড়া না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব বঙ্গোপসাগরের সাথে মিলিত আমাদের এই বকখালি। তারপরে ভারত মহাসাগর তো অতি অবশ্যই। আমরা দ্বীপে যাচ্ছি। ये देखो भाई डाब पाखी, डाब पाखी, डाब पाखी, डाब पाखी। ডাক পাখি, ডাক পাখি। ওই দেখো, ওই দেখো সেই সমুদ্র, ওই দেখো বঙ্গোপসাগর, তাই তো? এইটা দেখাচ্ছিল তো বঙ্গোপসাগর। হ্যাঁ জলটা যেন মুখের কাছে না ভাই। এখানে শুকো মাছের জন্য চাষ হয়, শুধু শুকো মাছ। দেখো এইসব নৌকিতে করে আসে আর শুকো মাছ চাষ করে যায়। এখান থেকে আবার নানান জায়গায় অনেক দূর দূর চলে যায়, বাংলাদেশে চলে যায়। এই পা থেকে তো বাংলাদেশ, তুমি বুঝতেই পারছো। এই শুকো মাছ, এই ব্যারিকেড করা আছে, বাঁশের ব্যারিকেড করা আছে। দেখো এখান থেকে শুকো মাছ, শুধু শুকো মাছের জন্য এটা ব্যবহার করা হচ্ছে চারিদিকে। এরা আনছে মাছ ধরে ধরে, এরা নিয়ে এসছে, এরা নিয়ে আসছে মাছ ধরে ধরে শুকো মাছ নিয়ে আসছে। একজনের তেল শেষ হয়ে গেছে, কিনে নিয়ে যাচ্ছে মনে জলের ওপর দিয়ে, না ফেসে যাচ্ছে অত ভারী জিনিস। আক্রমণ! আমরা চলে এসেছি ওই দেখো সেই দ্বীপ, জুম্বাবুয়ে দ্বীপ। ওই যে দূরে তোমরা দেখতে পাবে না, আকাশে ঘেরা আছে, আকাশে ঘেরা ছায়া। সবাই চলে গেল মারা এটা বকখালি। আমরা চলে এসেছি, আমরা এই বঙ্গোপসাগরের সাথে মিলিত হচ্ছি, কাছাকাছি চলে এসেছি আমরা। এই বঙ্গোপসাগরের সাথে মিলিত হচ্ছে আস্তে আস্তে। না না আমি পাইনি বঙ্গোপসাগর। এনজয় এনজয়। এইসব সাদা সাদা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এক ধরনের একটা ফল। এই গাছেরই এক ধরনের একটা ফল, জ্যান্ত ফল, যাকে তোমরা কি বলবো বক বলেছেন, বক বলেছেন। বক গাছ, এই বকম বকম গাছ। এখানকার গাছগুলো আবার খুব সুন্দর গাছ, জলের তলায় হাফ থাকে, হাফ উপরের দিকে থাকে। তাহলে তুমি বুঝতে পারবি না কোথায় দাঁড়িয়ে আছে, জলের মধ্যে দাঁড়িয়ে আছে মাটির। কই কই কুমির, কুমির গাইস, কুমির দেখতে পেয়েছি। ওই দেখো, ওই দেখো, ওই দেখো কুমির। এই যে শেষ শুকো মাছ 400 টাকা শেষ, এই শেষ। এই এখান থেকে কিন্তু অনেক
না 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 ওপারে যান ওপারে বস তুই মাঝখানে বাস এপার ওপার করবি আর ওখানে চারিদিকে শুধু জল শুধু জল জলের ঢাল না মারা এই তো বেশি জল নেই ওই তো সামনে আর একটা দ্বীপ দেখা যাচ্ছে ওইদিকে যাবো ওইদিকে ছবি দোকানটা বেরিয়ে গেল দুটো মদ ছেড়ে যাচ্ছে আমরা মানা মদ দিতে মনে বলছি মানা আরে ভাই মদের বোতলটা দিন কোথায় আছে মানা বিট্টু মদের বোতলটা কই বকার ভাই কে বকাই ব্যাগ কই ওইটার পাশে তো এই পর্যন্ত সমুদ্র শেষ এই সাইডে আরে ওই সাইডে আচ্ছা সমুদ্রের মানা শেষ আছে আরে ওরা সাইডের কথা বলছি সামনে তো দেখতেই পাচ্ছি মনে হয় এবার ওদের এক চিকনি করছে দেখ এই চিকনি করছে দেখ এই দেখো চারিদিকে চিকমিক করছে আমার ক্যামেরাতে ঠিকঠাক উঠছে না কিন্তু চারিদিকে চিকমিক করছে সামনে একটা আসছে বোট বা ভালো করে ভিডিও করা অনেক জঙ্গল দেখতে পাচ্ছ এই জম্বুদ্বীপ ওখানে ঠিক আমাদের এটা যাবে না তার জন্য এখানে আটকে আছি ঠিক আছে এই চারিদিকে এই জম্বুদ্বীপ শুধু একটা দ্বীপ কোনো মানুষজন কিন্তু কোনো বাস করে না শুধু জঙ্গল এই দ্বীপটা অনেক বড় তো কাকা ও কাকা গাইড করবো কিছু হ্যাঁ গাইড করবো হ্যাঁ বলুন তাহলে গান টান কি চলছে বন্ধ করে হ্যাঁ বলো তো গানটা কে চালিয়ে হ্যাঁ একটু গাইড করো হ্যাঁ কাকা বলো একটু নাইস হ্যালো চুপ তাহলে বলছি হ্যাঁ বলো দ্বীপে কেন নামতে দেয় না সেখানে কারা থাকতো বা কি হতো বলো। কি আছে এই সমস্ত ব্যাপারটা তো এটাই হচ্ছে জম্বুদ্বীপ পঞ্চায়েত যেতে হবে জম্বুদ্বীপের আয়তনটা আছে 19,000 হেক্টর জমি চুপ কর শোন জম্বুদ্বীপের আয়তনটা আছে 19,000 হেক্টর জমি 1 হেক্টর জমি সমান 7.5 বিঘে জায়গা তাহলে 19,000 হেক্টর মানে কত বড় দ্বীপ বুঝতে পারছো হ্যাঁ এইটা পুরোটা সমুদ্রের উপরে বঙ্গোপসাগরের উপরে বোঝাচ্ছি খিদিরপুর কিংবা হলদিয়ার থেকে যে সমস্ত জাহাজগুলো যাওয়া আসা করে এই জম্বুদ্বীপের ওই অপোজিট সাইড দিয়ে যাওয়া আসা করে এদিক দিয়ে যাওয়া আসা করতে পারে না কারণ জাহাজ চলতে গেলে ডিপ জলের দরকার হয় এদিকটা যেখানে সেখানে চড়া হয়ে গেছে বলে এদিক দিয়ে যাওয়া আসা করতে পারে না ওই দ্বীপের ওপাশ দিয়ে যায় ওপারে বহুত দ্বীপ তাই তো এই যে গাছগুলো দেখছো এই গাছগুলো সবই ম্যানগ্রোভ গাছের কথা নিশ্চয়ই শুনেছো আগে ম্যানগ্রোভ কোনো একটা গাছের নাম না কয়েকটা প্রজাতির গাছ নিয়ে হয় ম্যানগ্রোভ তো সেই গাছগুলো হচ্ছে যেমন বাইন গোরান গেঁয়ো কেয়া কেওড়া হেতাল বকরা কাঁকড়া তোরা বানি সুন্দরী এরকম বহু প্রজাতির গাছ নিয়ে হয় ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভের দু রকমের মূল হয় কাণ্ডর থেকে একটা মূল হয় যেটাকে ঠেস মূল বলা হয় আর শিকড় থেকে এক্সট্রা করে একটা মূল হয় যেটাকে শ্বাসমূল বলা হয় এই ঠেস মূল আর শ্বাসমূলেদের হয় বলে এরা এরকম পরিবেশের উপরে বেঁচে থাকতে পারে এই ম্যানগ্রোভের কাজ হচ্ছে সমুদ্র কিংবা নদীর গর্ভের থেকে দ্বীপগুলোকে বাঁচিয়ে রাখা প্রচুর পরিমাণে শিকড় দিয়ে এরা মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখতে পারে এই ম্যানগ্রোভ গাছ আছে বলে সুন্দরবনের যত বদ্বীপ আছে সবই বেঁচে আছে ম্যানগ্রোভ থাকার কারণে তো 2008 সাল তার আগে প্রায় 35 থেকে 40 বছরের বেশি এই জম্বুদ্বীপের ওপরে 120টা আদিবাসী মানুষ বসবাস করতো ফ্যামিলি নিয়ে এছাড়া এই যে শীতকাল চলছে এরকম শীতকাল আসলে পরে এই জম্বুদ্বীপের ওপরে শুটকি মাছের ব্যবসা হতো আর এই শুটকি মাছের কাজের জন্য প্রায় 1 থেকে 1.5 লক্ষ মানুষ নিয়োগ করা থাকতো তো জম্বুদ্বীপের সব থেকে বড় ক্ষতি করেছে যারা এখানে শুটকি মাছের ব্যবসা করতে আসতো সেটা কীরকমভাবে দ্বীপটা যেহেতু সমুদ্রের উপরে দ্বীপ সমুদ্রের মাছ মানে অফুরন্ত মাছ আর এই অফুরন্ত মাছ ধরে নিয়ে এসে শোকানোর জন্য অফুরন্ত জায়গার প্রয়োজন হতো আর এই অফুরন্ত জায়গা বের করতে গিয়ে এরা কী করতো ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে এই যে সিবিজ দেখছো এরকম সিবিজ বের করে হতো বিঘার পরে বিঘে আচ্ছা দিয়ে এর উপরে মাছ শোকানোর জায়গা বানাতো বাসা বাড়ি করে থাকতো তো শুটকি মাছের ব্যবসাটা হয় 4 মাসের গ্রীষ্মকালে হয় না বর্ষাকালে হয় না শুধুমাত্র শীতকালের জন্য আর শীতকালের পরেই আসছে গ্রীষ্মকাল বর্ষাকাল গ্রীষ্মকাল শুরু হয়ে যাওয়া মানে কালবৈশাখী শুরু হচ্ছে তার সাথে নিম্নচাপ ঝোড়ো হওয়া তো সমুদ্রের ওপরে নিম্নচাপ সৃষ্টি হয় যে কোনো ধরনের নিম্নচাপ কিন্তু
সমুদ্রের উপরে হয়, কোনোদিন কোনো স্থলপথের উপরে হয়নি। কোনো একটা সমুদ্রের উপরে নিম্নচাপ সৃষ্টি হয়ে ওখান থেকে গতি সঞ্চয় করে নিয়ে কোনো একটা উপকূলের উপরে গিয়ে আছড়ে পড়ে। তো সমুদ্রে যখনই নিম্নচাপ সৃষ্টি হয়, এই নিম্নচাপের ফলে সমুদ্রে একা একা উত্তাল হয়ে যায়। যখনই সমুদ্র উত্তাল হয়, সমুদ্রের ওই উত্তাল তাণ্ডব ঢেউগুলো এসে এই ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে যে ফাঁকা মাঠটা বের করে দিয়ে ওরা যখন চলে যায়, আর এই সমুদ্রের তাণ্ডব ঢেউগুলো এসে ওর উপরে যখন আছড়ে পড়ে, তখন ওই মাটিগুলোকে ভেঙে নিয়ে চলে যায়, ফলে দ্বীপটা ছোট হয়ে যায়। ওরা আবার নতুন বছর আসে, আবার নতুন করে ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দিয়ে আবার মাছ শোকানোর জন্য জায়গা বের করে নেয়। তাহলে কি হচ্ছে, প্রতি বছর বছর গাছ কেটে ফেলে দ্বীপটাকে ছোট করে দেওয়া হচ্ছে। কেউ কিন্তু রোপণ করছে না। চুপ। তো এইরকম ভাবে যদি প্রতি বছর বছর ম্যানগ্রোভ গাছ কেটে ফেলে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে জম্বুদ্বীপটা একটা দিন সমুদ্রের তলায় তলিয়ে গেছে, কারণ গাছ তো মাটিকে ধরে রাখে। তো দ্বীপ যদি সমুদ্রের তলায় তলিয়ে যায়, সরকারের হয়তো কিছু যাবে না, আসবে না, কেননা এখানে কোনো চাষযোগ্য জমি নেই, কোনো স্কুল নেই, কলেজ, কল কারখানা, হসপিটাল কিছুই নেই এখানে, শুধুমাত্র ব্যবসা করার তাগিদে। তাহলে শুধু ব্যবসা করতে গিয়ে যদি দ্বীপটা সমুদ্রে তলিয়ে যায়, পক্ষান্তরে সরকারের বলেন বা আমাদের একটা ভীষণ বড় ক্ষতি হয়ে যাবে। সেটা কীরকম, এই জম্বুদ্বীপ আছে বলে এই আশপাশ যে পরিবেশ দ্বীপগুলো দেখছেন, এই পরিবেশ দ্বীপগুলো সুরক্ষিত আছে। সেটা কোনটা বকখালি, ফ্রেজারগঞ্জ, পাতিবুনিয়া কিংবা শুশুনিয়া আইল্যান্ড, মৌসুনি আইল্যান্ড, ওদিকটা আছে গঙ্গাসাগর। সমুদ্রের মেন যে তাণ্ডব ঢেউগুলো আসছে, ওই দ্বীপগুলোর জন্য এই জম্বুদ্বীপটাই গাছ করছে। এই জম্বুদ্বীপটা যদি সমুদ্রের তলায় তলিয়ে যায়, সরাসরি সমুদ্রের ঢেউগুলো গিয়ে পরিবেশ দ্বীপগুলোর উপরে আছড়ে পড়বে, তাহলে ওই দ্বীপগুলো ভাঙবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। ওখানে মানুষজন বসবাস করে, চাষযোগ্য জমি আছে, স্কুল আছে, হসপিটাল আছে। ওই দ্বীপগুলোকে বাঁচাতে গেলে জম্বুদ্বীপটাকে বাঁচানোর খুবই প্রয়োজন আছে। তো যেহেতু 120টা আদিবাসী মানুষ বসবাস করে, 1 থেকে 1.5 লক্ষ মানুষের রুজি রোজগারের একটা জায়গা, এরা কিন্তু কেউ আমার বা আপনাদের কথাতে এখান থেকে উঠে চলে যাবে না। আর এদেরকে না উচ্ছেদ করাতে পারলে পরে এই দ্বীপটাকেও বাঁচানো যাবে না। এই দ্বীপটাকে নিয়ে 2008 সালের দিকে 2 মন্ত্রীর মধ্যে সংঘর্ষ হয়েছিল, হয়তো শুনেছো। 2জন মন্ত্রী বলতে একজন ছিলেন বন দপ্তরের মন্ত্রী যোগেশ বর্মন, আরেকজন ছিল মৎস্যমন্ত্রী কিরণময় নন্দ। দুজনের মধ্যে এই দ্বীপটা নিয়ে সংঘর্ষ হয়েছিল। মৎস্যমন্ত্রী বলতে চাইছে এখানে আমার মৎস্যজীবীদেরকে থাকতে দিতে হবে, আর বন দপ্তরের মন্ত্রী বলছে না, এখানে থেকে সবাইকে উচ্ছেদ করে দেওয়া হবে। তো 2008 সালের আগে বামফ্রন্টের রাজত্ব ছিল, দুজনেই ছিলেন বামফ্রন্টের বড় মন্ত্রী, কেউ কারোর কথা শোনে না। এ বলছে আমি বড় মন্ত্রী আছি, ও বলছে আমি বড় মন্ত্রী আছি। মন্ত্রিত্ব দেখাতে গিয়ে কেউ যখন কারোর কথা না শুনছে, তখন বন দপ্তরের মন্ত্রী এই দ্বীপটাকে নিয়ে সুপ্রিম কোর্টে কেস তুলেছিল। সুপ্রিম কোর্টে কেস তোলাতে ওখান থেকে জজ সাহেব বন দপ্তরের মন্ত্রীর পক্ষেই রায়টা দিয়েছিলেন। রায় পাওয়ার পরে উনি ওখান থেকে 144 ধারা জারি নিয়ে এসে এই দ্বীপ থেকে ওঠা নামা, কায় কারবার, বসতি পুরোটা বন্ধ করে দিয়ে পুরো দ্বীপটাই নোম্যান্স ল্যান্ড করে দিয়েছে। তো নোম্যান্স ল্যান্ড করলে কী হবে, আমাদের ভারতবর্ষের সংবিধান চলে ডক্টর আম্বেদকরের লেখা সংবিধান হিসাবে। কাউকে বাস্তুচ্যুত করে দেওয়া যাবে না বা কারোর রুজি রোজগারকে বন্ধ করে দেওয়া যাবে না, পুনর্বাসন দিতে হবে। তো এই পুনর্বাসন দিতে গিয়ে কী করলো, এই যে 120টা আদিবাসী মানুষ এখানে বসবাস করতো, এদেরকে এখান থেকে উচ্ছেদ করিয়ে গঙ্গাসাগর ভেটল্যান্ড জায়গার উপরে 120টা বাড়ি বানিয়ে 120টা মৎস্যজীবী কার্ড দিয়ে ওখানেই ওদেরকে পুনর্বাসন দিয়েছে। ওরা গঙ্গাসাগর থেকে ছোটোখাটো বোট বা নৌকোতে করে এসে এই জম্বুদ্বীপের আশেপাশে সাইডে থেকে মাছ, ক্যাঁকড়া ধরতে পারবে, কোনোরূপ কোনো বসতি করতে পারবে না। আর এই 1 থেকে 1.5 লক্ষ মানুষ যারা এখানে শুটকি মাছের সঙ্গে যুক্ত ছিল, এদেরকে এখান থেকে উচ্ছেদ করিয়ে ফ্রেজারগঞ্জ, কার্গিল সি বিচ নাম শুনেছ, এই কার্গিল সি বিচটাকে ভরাট করিয়ে ওখানে ওদেরকে ব্যবসা করার জন্য জায়গা বানিয়ে দিয়েছে। তাহলে প্রশ্ন থাকতেই পারে, জম্বুদ্বীপের ওপরে পশু পাখি কী আছে? পশু পাখি বলতে এই যে 120টা আদিবাসী মানুষ এখানে বসবাস করতো, এরা শুধু মাছ, কাঁকড়া উপরে নির্ভরশীল ছিল না, এরা সাইড বিজনেস হিসাবে পশুপালন করতো। আর আদিবাসী মানুষ মানে এরা কিন্তু শুয়োর চাষ করতে খুব ভালোবাসে, ইংরেজিতে যেটাকে পিগ বলা হয়। সঙ্গে কিছু শুয়োরও চাষ করেছিল। তো 2008 সালের আগে এখানে ফরেস্ট ক্যাম্প ছিল, এখনও ফরেস্ট ক্যাম্প আছে। তৎকালীন সময় বন দপ্তরের যে সমস্ত কর্মচারীরা এখানে কাজবাজ করতো, ওদেরকে উচ্ছেদ করার সময় ওই শুয়োরগুলোকে নিয়ে যেতে দেয়নি, ওগুলোকে বনের পশু হিসাবে গণ্য করে রেখে দিয়েছিল। ওইগুলো থাকতে থাকতে ওদের প্রজনন হতে হতে এখন প্রচুর পরিমাণে বন্য শুয়োর হয়ে গেছে দ্বীপটার উপরে। এছাড়া বিষধর সাপ আছে, প্রচুর শেয়াল আছে, বাঁদর আছে, বনবিড়াল আছে। ভয়ানক কোনো পশু নেই, যেমন বাঘ, কুমির কিছু নেই। না, হরিণ আগে ছিল না, এখানেই আছে ফরেস্ট ক্যাম্প। হরিণ আগে ছিল না, তখন এখানে মানুষজন ব্যবসা করতো বা বসবাস করতো। 5-7 বছর আগে বন দপ্তরে একটা লঞ্চ আছে এখনও এখানে পেট্রোলিং করার জন্য থাকে। ওই লঞ্চে করে বকখালি থেকে গোটা 30 হরিণ নিয়ে সেখানে ছাড়া হয়েছে উচ্ছেদ করার পরে। ওদেরও প্রজনন হয়েছে, পরে পরে ইদানিং করে প্রচুর হরিণও হয়েছে দ্বীপের ওপরে।
আর পাখি বলতে এখন শীতকাল কিছু পরিযায়ী পাখি আসে, এই মুহূর্তে নেই, দেখা যাচ্ছে না, কিন্তু যেমন সাইবেরিয়ার থেকে আসে সাইবেরিয়ান সিগাল, সি ডাক, ব্রিংচুক, এরকম কয়েক হাজার হাজার পাখি এই সি বিচটা পুরো ভরে যায়, খুব সুন্দর লাগে দেখতে। এছাড়া লাল কাঁকড়াও আছে প্রচুর, ওই বিচের কোনায় দেখা যাচ্ছে কিছু লাল কাঁকড়া। না, বালির ওপর অন্য কাঁকড়া থাকে না। ওই যে লাল কাঁকড়া ওই জায়গায় আছে, দেখ ওই নিচে ওই দেখ পুরো কোণে একদম ধরে। জম্বুদ্বীপে কেন হ্যাঁ তাহলে জম্বুদ্বীপে কেন নামানো হয় না? অনেকটা পরিষ্কার হয়ে গেল। এছাড়াও কয়েকটা দোষে দর্শিত করেছিল দোরেশবাবু, যার কারণে অনেকটা দ্রুত রায় পেয়েছিলেন। তো এখানে যারা শুটকি মাছের ব্যবসা করতে আসতো, এদের অধিকাংশ মানুষের বাড়ি হচ্ছে পূর্ব বাংলায়, বাংলাদেশি মানুষ। 2008 সালের আগে এদের দুই দেশেরই নাগরিকত্ব ছিল, প্লাস দুই দেশই মাছের ট্রলারের ব্যবসা ছিল। 2008 সালের আগে প্রশাসনিক ব্যবস্থা এত ভালো ছিল না, এতে করে একটা সুযোগ এরা কাজে লাগাতো। কিরকম ভাবে? আমাদের সরকারকে ট্যাক্স ফাঁকি দিয়ে এখান থেকে শুটকি মাছ ট্রলার লোড করে বিনা ট্যাক্স বিনা শুল্কে বাংলাদেশ বার্মাতে পাচার করতো, সঙ্গে আমাদের ভারতীয় কিছু নামি দামি জিনিসপত্র। আবার বাংলাদেশ থেকে ওরকম কিছু নামি দামি জিনিসপত্র নিয়ে এসে এই জম্বুদ্বীপের ওপর থেকে নিয়ে ওই কাকদ্বীপ মিনি শহরের উপরে বিক্রি বাড়া করতো। এই জম্বুদ্বীপটা আস্তে আস্তে করে স্মাগলিং এর একটা স্বর্গ রাজ্য হয়ে গড়ে উঠেছে। আর বলো না, এত চিৎকার চেঁচামেচি আমারও বলতে ভালো লাগে না। আরে তোরা এত কথা বলছি, একটা ভালো জিনিস শুনছি ভালো জিনিস দা শোন না এত চিৎকার করতে, সত্যি কথা বলি, ওনারাও বলতে সত্যি আমি উনি যেটা একটা বড় guide কথা করবো বলতে না, বড়। এই বকখালিতে এসে কোনো টোটোওয়ালা, কোনো ভ্যানওয়ালা, কোনো চায়ের দোকান, কোনো হোটেল কাউকে জিজ্ঞেস করবে, এই টিকিও খুঁজে পাবে না কোথা থেকে কি হলো, কিভাবে কোথা থেকে কি, কিছু বলতে পারবে না, জানে না এই বিষয়ে কিছু। এরকম ভাবে গুছিয়ে কেউ বলতেও পারবে না। বলো বলা তো শেষের মাথায় নিয়ে এসছে, তার মাঝখানে যদি এরকম চিৎকার চেঁচামেচি হয়, নিজেকে সত্যি খারাপ লাগে, কারণ আমাকে আরো জোরে জোরে বলতে হয়, কারণ প্রত্যেকবারে যারা আছে প্রত্যেককে বলতে হয় কম বেশি। আমার কি হয়, গলাটা ব্যথা হয়ে যাচ্ছে, তাহলে আমি তো চিৎকার করতে পারছি না। তাহলে শুটকি মাছটা এইভাবে পাচার করতো, এই জম্বুদ্বীপটা আস্তে আস্তে করে স্মাগলিং এর একটা স্বর্গ রাজ্য হয়ে গড়ে উঠতে চাইছিল, এটা একটা কারণ। এছাড়াও 2008 সালের আগে যখন এখানে শুটকি মাছের ব্যবসা হতো, তখন ফেরি সার্ভিস চলতো। ফেরি সার্ভিসটা চলতো ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এতে করে কারা যাওয়া আসা করতো, আর শুটকি মাছের সঙ্গে যারা যুক্ত ছিল, এরকম কিছু শ্রমিক, মালিক, শুটকি মাছের পাইকার, তার সাথে সাথে কিছু আদিবাসী বা তাদের আত্মীয় স্বজন, তার সঙ্গে আপনাদের মতো কিছু ট্যুরিস্টও যাওয়া আসা করতো এই বোটে করে। তো যেহেতু প্রশাসনিক ব্যবস্থা ভালো ছিল না, তৎকালীন সময় থানা ছিল নামখানা, হাতানি আর দোয়ানিয়ার উপরে, তো সেদিকটায় তাকিয়ে দেখা গেল এই সুন্দরবনের উপরে 2008 সালের আগেই জলদস্যু বা জঙ্গির একটা আতঙ্ক ছিল। তো কয়েকজন জলদস্যু বা জঙ্গি কোনো একটা ফেরি সার্ভিসের মাধ্যমে করে যদি এসে জম্বুদ্বীপে নেমে থাকে, তাহলে এই পরিষেবাগুলো যারা দিয়ে চলছে বা চালাচ্ছে, এদের কারোর বোঝার বা ধরার কোনো ক্ষমতা ছিল না, কারণ প্রশাসনিক তো কোনো ব্যবস্থা ছিল না। কয়েকজন কোনো একটা সার্ভিসের মাধ্যমে করে যদি এসে এখানে নেমে থাকে, এত বড় বিশাল দ্বীপ, হোটেল, খাওয়ার দোকান সবই ছিল, থাকা খাওয়ার কোনো সমস্যা ছিল না। এখানে কয়েকদিন থেকে এখান থেকে কোনো একটা নকশা বা একটা ম্যাপ বানিয়ে মাত্র 40 থেকে 45 মিনিটের রাস্তা কোনো একটা মৎস্যজীবী নৌকো বা বোটে করে কোনো একটা পাড়ের উপরে উঠে সম্ভবত আমাদের পশ্চিম বাংলার উপরে কিংবা রাইটার্সের উপরে গিয়ে হামলা করতেই পারে। এই সমস্ত কারণ দেশে দর্শিত করে বর্তমানে পুরো দ্বীপটাই নোম্যান্স ল্যান্ড করে রেখেছে। বুঝতে পারলে বিষয়টা? এবারে আশপাশের দ্বীপ, নদী, নালা আমার যতটা জানা আছে বলে দিচ্ছি। যেমন আপনারা আসছেন বকখালিতে, যেখান থেকে বোটে উঠলেন ওই জায়গাটার নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ বেনফিস ফিশিং হারবার মৎস্য বন্দর। যে নদীটা দিয়ে আমরা বেরিয়ে এলাম, এই নদীটার নাম হচ্ছে ব্রিটিশদের নামে নাম। প্রশ্ন থাকতে পারে যে কেন? কারণ ভারতবর্ষে ব্রিটিশরা যে 200 বছর ধরে রাজত্ব করে গেছে, যখন যে লর্ড সাহেব এসেছিল দেশ শাসনকারী হিসাবে, তাদের নামে নামে কিছু কিছু নদীর নাম রেখে গেছে বকখালি ফ্রেজারগঞ্জের বুকে। যেমন আমরা যে পঞ্চায়েতের অধীনে বসবাস করি বা আপনারা ঘুরতে এসেছেন, আমাদের পঞ্চায়েতের নাম হচ্ছে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত, কারণ ফ্রেজার সাহেব ওখানে থাকতেন বলে ওনার নামেই পঞ্চায়েতের নামটা হয়েছে। বকখালির অপোজিট সাইডে একটা দ্বীপ আছে হেনরি আইল্যান্ড, নাম শুনেছো? ওখানে হেনরি সাহেব থাকতেন বলে ওনার নাম, এই দ্বীপটার নাম হয়েছে হেনরি আইল্যান্ড। ঠিক সেই রকমভাবে এই খাড়িটা সাইডে এডো সাহেবের বাংলো ছিল, উনি ওখানে থাকতেন বলে ওনার নামেই ওই খাড়িটার নাম দিয়েছে এডওয়ার্ড ক্রিক। এই আইল্যান্ডটার নামটা জম্মু আইল্যান্ড কেন? ভারতবর্ষের প্রথম নাম ছিল জম্বুদ্বীপ, ইতিহাস মনে হয় পড়ো। যাই হোক,
আরে না না কিছু না, এটা ওটাও ইতিহাসে আছে। ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের প্রথম নাম ছিল কিন্তু জম্বুজি। শোনা, সবাই শোনা। না সবাই এখন তো ইতিহাস, সত্যি কথা বলতে ইতিহাস উল্টো পাল্টা করে দিচ্ছে। ইতিহাস সেই ইতিহাস তো আর নেই এখন। এখন ইতিহাস সমস্ত কিছু ভুমভাং উল্টো পাল্টা করে পড়াচ্ছে। এই এডওয়ার্ড ক্রিক দিয়ে বেরিয়ে আসার সময় বাম দিকটায় যে সি বিচটা থেকে গেল, বালির সি বিচটা, ছই বাঁধা ঘর, বেড়া বাঁধার যে বেড়া হয়ে আছে, ওটাই হচ্ছে কার্গিল সি বিচ। আর ওই কার্গিল সি বিচের অপোজিট সাইডে যে ম্যানগ্রোভ দ্বীপটা থেকে গেছে, ওটার নাম হচ্ছে আমরা বলে থাকি পাতিবুনিয়া দ্বীপ। আর সার্ভে যদি গুগলে খোঁজাখুঁজি করে ওটার নাম পাবে শুশুনি আইল্যান্ড। এই শুশুনি আইল্যান্ডের পরের দ্বীপ আছে মৌসুনি আইল্যান্ড। মৌসুনি আইল্যান্ড আর শুশুনি আইল্যান্ডের মাঝখান দিয়ে একটা নদী বা খাড়ি আছে, যেটার নাম হচ্ছে চেনাই। এটাও ব্রিটিশদের নাম। নামখানা ওই তো মৌসুনি আইল্যান্ডে দেখা যাচ্ছে। নামখানা আমার একটা কথা ছিল, বলো, আমি বলার শেষে আমার মনে হয় এই জম্মু আইল্যান্ডের জন্য বকখালিতে আর সমুদ্রে জল থাকে না। হতে পারে, না হওয়ার কিছু জল নেই। সব আটকে দিচ্ছে তো। হতে পারে। আগে তো থাকতো। বৃহত্তরের সাথে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো আগে তো থাকতো। বকখালিতে আগে কত জল থাকতো, এখন জল থাকে না। আগে তো থাকতো, আগে তো এই বকখালিতে আগে কতদিন আগে এসছো? আমরা সে 2006 সাল থেকে আসছি। 2006 সালে এসছো। আজ থেকে 30 বছর আগের গল্প বলছি, 30-35 বছরেরও বেশি। তার আগে ওই বকখালির বুকে, বকখালি সি বিচে নদীর ধারে যেতে গেলে, সমুদ্রের পাড়ে যেতে গেলে, ওই পার্কিং মাঠ করেছে না, ওখান থেকে 20-25 মিনিট আধা ঘন্টা হাঁটতে হতো, তবে সমুদ্রের ঢেউয়ের কাছে যাওয়া সম্ভব হতো। আর এখন তো তাই হয়েছে। আমি বলছি শোনো, আর ওখানে যেতে গেলে তার আগে একটা বালির পাহাড় ছিল, পাহাড় যেটা এখন নেই, পুরো সি বিচের সঙ্গে মিশে গেছে পুরো বকখালিটা। আগে বালির যে পাহাড় ছিল, ওই বালির পাহাড় এপার থেকে টপকি ওপারে যেতে গেলে, সি বিচে নামতে গেলে না 500 লিটার জল খাওয়ার প্রয়োজন হতো। এরকমভাবে উঁচু বালির পাহাড় ছিল। বালিতে পাড় ছিল, তাই তো? হুম। সমুদ্রের পাড়। ওই বালির পাহাড় ভেঙে নিয়ে গিয়ে সমুদ্রের মাঝখানে পুরো বিছিয়ে না চড়া করে বাঁধ তৈরি করে দিয়েছে। আর ওই ভেঙে দ্বীপ উঠে এসছে, এই ঝড় যে গেল পরে আগে কিন্তু বুলবুল জল আমফান, থাকতো। যার কারণে এই সি বিচটা দূরে হয়ে গেছে, এখন হেঁটে হ্যাঁ। যেতে হয়। আগে জল থাকতো। এই গত মানে 2012-13 সালের পর থেকে আর মানে জলই থাকে না। যাই হোক, তাহলে এবার ফিরবো, কারণ আমার পরের বোটে এসে রিটার্ন চলে গেছে, 3 ভাগ চলে গেছে, ওই গেছে। কারণ এর থেকে ওভার টাইম দিতে গেলে কিন্তু তখন আমারও একটা ঘাড়ে মতি। আর 10 মিনিট দাঁড়াও, তো 12টা, এখন 1 ঘন্টা বাকি। বুড়ামাঝি নামটা কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুড়ো মাঝি আরো অনেক কিছু জানে, বলো তোমার তো বেশি হ্যাঁ? বয়স হয়েছে বুড়ো মাংস। সমুদ্রের ঘটনা জানে, ইতিহাস গল্প, এই সমস্ত গল্প অতটা জানে না, কিছু জানে না। ও আচ্ছা, এ সমস্ত জানবে না কেউ ভাই, কারণ আমি যদি বলো যে তুমি জানলে কোথার থেকে, তুমি কি বড় মাস্টার? নিশ্চয়ই না। এই বন দপ্তরের যে লঞ্চ চলে না, এই লঞ্চটা আমি 5 বছর চালিয়েছি। বন দপ্তরের লঞ্চ আমি 5 বছর চালিয়েছি। ওদের সঙ্গে থেকে ঘুরে সমস্ত কিছু জেনে বুঝে এই অভিজ্ঞতাটা আমি করেছি। যতটা বলেছি পুরোটাই বাস্তবতা, এর মধ্যে কোনো ভেজাল নেই, কোনো 2 নম্বরই গল্প নেই, ঠিক আছে? পুরোটাই বাস্তবতার উপরে বলেছি, অভিজ্ঞতার উপরে। এই 20 বছর এই লাইনে আছি। জম্মু কাশ্মীর কেউ এই বলে জম্মু পাকিস্তানে চলে যাচ্ছে। আমি তাহলে কি বললাম, কি শুনলে বলো? মোদি মারা বলছে, তাহলে কি জম্মু কাশ্মীর বলছে। ও ভাই মলাই বলছে জিম্বাবু। এই তো ঠিক আছে, তাহলে ফিরছি আস্তে আস্তে করে, আবার এগোতে থাকি। 10 মিনিট দাঁড়াও। আর দাঁড়াতে গেলে আমাকে কৈফিয়ত দিতে হবে। আর 10টা মিনিট দাঁড়াও। কতক্ষণ লাগবে? যদি আধা ঘন্টা, ওই যেরকম টাইমে আসলাম ওরকম টাইম লাগবে। তাহলে 2 ঘন্টা হয় না, দাঁড়ান সবাই তো 12টা চলবে। না, হিসাব আছে। আমার এই গল্প শেষের মাথায় হবে। আরে আমাদের তো বললো 2 ঘন্টা, তো বললো। আরে 2 ঘন্টা তোমার ওটা থেকে ছাড়া পর্যন্ত, মানে গিয়ে নামা পর্যন্ত, ছাড়া থেকে নামা